সালাম আলাইকুম। আমরা কিন্তু বলছিলাম যারা উত্তেজিত 27 ব্যাচ আছো, এই ব্যাচটার জন্য আমরা কিছু ক্লাস দিব। কারণ অনেক স্টুডেন্টই দেখছি আমাদেরকে বারবার বলতেছিল যে স্যার একটা ক্লাস দেন। এই কারণেই কিন্তু মূলত ক্লাসগুলো দিব, অল্প সংখ্যক কিছু ক্লাস। যদি তোমাদের ভালো রেসপন্স পাই তাইলে কিন্তু আমরা বাকি ক্লাসগুলো দিব। এই হচ্ছে কথা। এখন কথাগুলা কি শোনা যাচ্ছে? আশা করি শোনা যাচ্ছে কিনা এটা একটু আমাদেরকে বলতে হবে। আচ্ছা, সাউন্ড মনে হয় ক্লিয়ার আছে। তোমরা যদি কেউ লাইভে যুক্ত থাকো তাহলে কিন্তু আমাদের বলতে পারো যে আসলে সবকিছু ঠিক আছে। যদি কেউ যুক্ত থাকো তাহলে কিন্তু বলতে পারো। ওকে, দেখো, আমরা ক্লাসটা শুরু করে দিই। তো তোমাদের যাদের এই গুণগত রসায়ন নিয়ে প্রবলেম আছে ভাইয়া, এই প্রবলেমটা আমরা মোটামুটি একটা সলভ করার চেষ্টা করব। আশা করি উপকার হবে তোমরা যদি ঠিকঠাক মতো বসে থাকো। এবং এখানের আমরা কিন্তু ক্লাসগুলা কিন্তু সব হবে, আমি কিন্তু অলরেডি বইয়ের নামও ট্যাগ করে বলে দিছি। ওইটা হবে কি, হাজারি ও নাগের যে বইটা আছে, ওই হাসান পাবলিকেশনের বই। এই বইটা থেকে কিন্তু আমরা মূলত ক্লাসগুলা করবো ইনশাল্লাহ। তো তোমাদের কাছে এই বইটা যদি থাকে তাহলে বইটা সাথে নিয়ে বসে যাবা। হ্যাঁ, বইটা একদম সাথে নিয়ে টেবিলে বসে যাবা। তাহলে আশা করি অনেক উপকার হবে। এবং প্রত্যেকটা পার্ট বাই পার্ট ধরে ধরে আমরা কিন্তু দেখব। তো আমাদের টপিক হচ্ছে আজকের রসায়ন প্রথম পত্রের একমাত্র এইচএসসি যারা মানে 27 ব্যাচ, তাদের জন্য কিন্তু এই ক্লাসগুলো থাকবে। যারা 26 ব্যাচ আছো তারাও চাইলে করতে পারো, যদি প্রবলেম থাকে তাহলে দেখতে পারো। এবং হচ্ছে তোমাদের টপিক হচ্ছে আজকের গুণগত রসায়নের প্রথম পত্র রসায়ন এবং হাজারি ও নাগের বই থেকে। তো আমরা কি কি টপিক নিয়ে আলোচনা করবো, এই যে ভাইয়া আমার কাছে বইটাও আছে। তো আমরা প্রতিটা বইয়ের, দেখো, অনেকে হচ্ছে স্মার্ট বোর্ডে, কিন্তু আমাদের স্মার্ট বোর্ড নাই। তো আমরা এখানে লিখে লিখে যতটা পারি যে প্রত্যেকটা টপিক বাই টপিক আমরা আলোচনা করব। এখানের এই যে আমরা ফার্স্ট অফ অল দেখো টপিক গুলো কিন্তু লিখে দিছি। এখানে টপিক গুলো আছে কি, যে একদম প্রথম টপিক হচ্ছে পরমাণুর মডেল ও প্রাথমিক ধারণা। তোমরা কিন্তু পাবা কত, 2.1। দেখো আমি পেজ নাম্বারটা উল্লেখ করিনি, কারণ পেজ নাম্বারটা অনেকের বই পুরাতন থাকতে পারে এবং অনেকের বই নতুন থাকতে পারে। এই কারণে কিন্তু আমরা পেজ নাম্বারটা উল্লেখ করি না। তো তোমরা 2.1, এটা এই পার্টটার মধ্যে কিন্তু তোমরা চাইলে পাবা। এটা কিন্তু বইটা সাথে নিয়ে বসবা, তাইলে কিন্তু পাবা। তো দেখো, এখন তোমরা যারা বলছিলা যে স্যার লাইভে যুক্ত থাকবো, তারা কিন্তু আসছো। আশা করি যদি আসো তাহলে কিন্তু কমেন্টে জানাই দিও যে স্যার আমরা আসছি। আচ্ছা, তো দেখো, তোমাদের ফার্স্ট যে টপিকটা থাকবে, এই টপিকটা হচ্ছে পরমাণুর মডেল ও প্রাথমিক ধারণা। সেকেন্ড টপিকটা থাকবে হচ্ছে রাদারফোর্ডের যে আলফা কণার যে বিস্ফোরণ পরীক্ষা ছিল, এই বিস্ফোরণ পরীক্ষাটা। এর পরবর্তী টপিক হচ্ছে তোমাদের কাছে যে রাদারফোর্ডের মডেলের সীমাবদ্ধতা কি কি থাকবে, এই হিসাবটা, মডেল এবং রাদারফোর্ডের মডেলের সীমাবদ্ধতা। এই বইয়ের ভিতর থেকে কিন্তু তোমরা ভাইয়া পাইয়ে যাবা সবগুলো টপিক। তো দেখো, আমরা যদি শুরু করি, তো তোমরা দেখতেই পাচ্ছ আমি মোটামুটি পড়ানোর জন্য কিছু চিত্র আমরা অলরেডি আইকা রাখছি। তো ফার্স্ট অফ অল তোমাদেরকে আগে জানতে হবে, দেখো এখানে পরমাণুর মডেল, প্রথমে এই মডেলগুলা কারা কারা দিছে এটা সম্পর্কে দেখতে হবে। দেখো, একটা সময় যখন একমাত্র পৃথিবীতে যখন পরমাণুগুলো আসছিল, 118টা যখন মৌলিক পরমাণুগুলো আসছিল, তখন কিন্তু এই পরমাণুগুলা 118 তো ফার্স্টলি চলে আসে নাই পৃথিবীতে, 118তে চলে আসে না, অল্প অল্প বিজ্ঞানীরা আবিষ্কার করছিল। তো এরপর থেকে যখনই এই মৌলগুলো আবিষ্কার হয়েছে, এই মৌলগুলো সম্পর্কে বিজ্ঞানীরা বিশদভাবে জানতে চাইছে যে আসলে মৌলগুলোর মধ্যে কি কি আছে। আমরা কিন্তু ছোট্ট সময় একটা জিনিস পড়ছি যে অণু পরমাণু, মানে অণুকে ভাঙলে আমরা কি পাইতাম, পরমাণু পাইতাম। বাট পরমাণুকে ভাঙ্গা যায় না, অবিভাজ্য কথা ছিল। কিন্তু পরমাণু কিন্তু তিনটা স্থায়ী কণিকা নিয়ে গঠিত ছিল আমাদের। এই পার্টটা আমি পরে একটু আলোচনা করব।
এর ভিতরে ইলেকট্রন প্রোটন নিউট্রনের এই যে ইলেকট্রন প্রোটন নিউট্রন ছিল, এই ইলেকট্রন প্রোটন নিউট্রনকে কোন বিজ্ঞানী আবিষ্কার করছে এবং কিভাবে আবিষ্কার করছে, এটার সম্পর্কেই হচ্ছে আমাদের মডেলে এই আইডিয়া গুলো দেওয়া আছে। বিভিন্ন বিজ্ঞানীর বিভিন্ন মডেল আছে। তো ফার্স্ট অফ অল কোন বিজ্ঞানীর মডেল দিছে, এটা হচ্ছে দেখো 1857 সালে, সরি 1897 সালে বিজ্ঞানী জে জে থমসন এই মডেলটা দিছিল। তোমাদের বইয়ের ভিতর কিন্তু তোমরা চাইলেই পার্টটা উল্টাইলেই কিন্তু অলরেডি পাই যাবা। কি কি 1897 সালে জে জে থমসন ইনি কিন্তু প্রথমে এই পরমাণুর মডেল সম্পর্কে একটা আইডিয়া দিছিল। তো সে কি বলছিল, তার মডেলটা ছিল হচ্ছে প্লাম পুডিং মডেল বা আমরা তরমুজ মডেলও বলি। তো এই মডেলটা সে কি করছিল, সে ইলেকট্রন সম্পর্কে একটা আইডিয়া দিছিল এই মডেলটা, এবং সে ইলেকট্রনেরও কিন্তু আবিষ্কারক। এই যে জে জে থমসন কিন্তু ইলেকট্রনেরও আবিষ্কারক। তো দেখো আচ্ছা, তো দেখো এখন এই পয়েন্ট থেকে আমাদের একটু হিসাব রাখতে হবে যে সর্বপ্রথম 1857 সালে যিনি মডেলটা দিছিল তার বিজ্ঞানীর নাম হচ্ছে জে জে থমসন, তার মডেলটা কি ছিল প্লাম পুডিং মডেল। এর পরবর্তী হচ্ছে রাদারফোর্ড, আর্নেস্ট রাদারফোর্ড। তো 1911 সালে তার মডেলটা দিছিল। এই মডেলটা ছিল মূলত আলফা কণা বিস্ফোরণ পরীক্ষা, যেটা কিন্তু আমরা এই আলোচনা করব, অলরেডি কিন্তু আমরা আলোচনা করব এই টপিকটা। দেখো এর পরবর্তীতে মডেলটা দিছিল হচ্ছে গিয়া নিলস বোর 1913 সালে। তার মডেলটা আমরা আজকে আলোচনা করতে পারবো না, এটা একটু পরবর্তী দিন আলোচনা করব। তো তোমরা পরবর্তী দিনে তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে নিয়ে ক্লাসে থাকবা, ইনশাল্লাহ আমরা পরবর্তী দিনে নিলস বোরের মডেলটা নিয়ে আলোচনা করব। এরপরে কিন্তু 1924 থেকে দেখো 1927 সাল পর্যন্ত কোয়ান্টাম বলবিদ্যা ছিল, কোয়ান্টাম ভিত্তিক যে কিছু তথ্য দিছিল। তো ওটা আমরা পরবর্তীতে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আমাদের আলোচনাটা আসবে হচ্ছে গিয়া যে এই রাদারফোর্ডের আলফা কণার পরীক্ষা, রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষা এবং নিউক্লিয়াস আবিষ্কার, এটা কিন্তু প্রথম আসবে তোমাদের। তো আমরা একটু দেখি, তোমরা অবশ্যই বই নিয়ে নাও, অবশ্যই তুমি বই নিয়ে নেবা। আচ্ছা দেখো, তো আমি আর এই ক্লাসগুলো কিন্তু তোমরা রেকর্ডেড ক্লাস, যেহেতু ফেসবুকে কিন্তু 30 দিন বা 90 দিনের বেশি সম্ভবত থাকে না, একটা নতুন রুলস আছে। তোমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু এই পুরো ক্লাসটাই পেয়ে যাবা। তো যাদের প্রবলেম হয় কোনো টপিক বুঝতে, তারা কিন্তু ইউটিউব থেকেও তোমরা দেখতে পারবা। তো আমি একটু যদি খেয়াল করি, দেখো এই পয়েন্ট থেকে তাহলে আমরা কি দেখবো, রাদারফোর্ডের মডেল এবং সে আলফা কণার পরীক্ষাটা সে কিভাবে করছে। তো দেখো আমি এখানে জাস্ট একটা ডেমো দিয়ে রাখছি তোমার কাছে। তোমাকে আগের বুঝতে হবে যে রাদারফোর্ড পরীক্ষাটা করার জন্য, রাদারফোর্ড এই পরীক্ষাটা করার জন্য কি কি উপকরণ নিচ্ছে, এটা কিন্তু তোমাকে আগে মনে রাখতে হবে। তো রাদারফোর্ড পরীক্ষাটা করার জন্য আমাদের ফার্স্ট নিচ্ছে হচ্ছে আলফা কণা। কি নিচ্ছে ভাইয়া? ফার্স্ট নিচ্ছে কিন্তু আলফা কণা। দ্বিতীয়ত সে নিচ্ছে কিন্তু জিঙ্ক সালফেটের একটা পর্দা। তো দেখো তৃতীয়ত সে কিনেছে একটা স্বর্ণের পাত, এটা একটু মনে রাখতে হবে, কিনেছে স্বর্ণের পাত, ঠিক আছে। এই হচ্ছে এই দণ্ড, সে কিন্তু এইটা কিন্তু সে নিছে, সে 3টা কণিকে নিছে। রাদারফোর্ড এই মডেলটার জন্য সে কয়টা? 3টা কণিকে নিছে। তো এখানে কি নিছে? ফার্স্ট অফ অল আলফা কণা। এখন তোমাদের কাছে প্রশ্ন ভাইয়া, এই আলফা কণা কি? আসলে আলফা কণাটা কি? আলফা কণাটা হচ্ছে একটা দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, এটা হচ্ছে একটা আলফা কণা। তো দেখো তোমরা কিন্তু এটা কিন্তু একটা জ্ঞানমূলক কোশ্চেন, এটা কিন্তু একটা জ্ঞানমূলক কোশ্চেন যে আলফা কণা কি, এটা কিন্তু একটা জ্ঞানমূলক কোশ্চেন। তো তোমরা দেখবা যে বিভিন্ন বই অথবা টেস্ট পেপার খুঁজে কিন্তু দেখবা যে আলফা কণা কি, এটা বহুতবার আসছে। তো আলফা কণা কি আমি বলি, আলফা কণা হচ্ছে দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, মনে থাকে যেন। দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসটা কি, এখন আমরা এটা একটু শিখবো যে দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসটা হচ্ছে গিয়া, দেখো ভাইয়া আমরা কিন্তু এটা অলরেডি জানি, এটা হচ্ছে একটা হিলিয়াম পরমাণু। যদি আমি দেই, এটা হচ্ছে একটা হিলিয়াম পরমাণু। তো হিলিয়াম পরমাণু যদি আমি দেই, এই হিলিয়াম পরমাণুতে কি কি থাকে? 2টা প্রোটন থাকে এবং 2টা নিউট্রন থাকে। এই কথাটাও কিন্তু আবার রাদারফোর্ড বলছে, তার মডেলটা আমরা আবার পরে আসতেছি সে কিভাবে কথাগুলো বলছে। এবং বাহিরের কক্ষপথে 2টা ইলেকট্রন থাকে, এই কিন্তু বলছে কে, মানে এটা কিন্তু হিলিয়ামের একটা পরমাণু। তো এইটা একটা হিলিয়াম পরমাণু, হিলিয়াম পরমাণু থেকে 2টা ইলেকট্রনকে যদি আমি ত্যাগ করে দিই ভাইয়া, 2টা ইলেকট্রনকে যদি আমি সাইডে দেই, তাহলে এখানে কি পড়ে থাকে? এখানে কিন্তু পড়ে থাকে 2টা প্রোটন 2টা নিউট্রন, এই জিনিসটা কিন্তু পড়ে থাকে যদি আমি 2টা ইলেকট্রনকে ত্যাগ করে দিই।
তাহলে যখনই আমার কাছে এই দুইটা জিনিস পড়ে থাকে, আমরা হিলিয়াম মৌলটাকে কিন্তু এভাবে লিখতে পারি 2 4, এভাবে কিন্তু আমি হিলিয়াম মৌলকে লিখতে পারি। কিন্তু যখনই সে দুইটা ইলেকট্রন ত্যাগ করে দেবে তখনই আমরা তাকে কি লিখবো, 2+ লিখবো। তাহলে এই জিনিসটাই কিন্তু ভাইয়া আলফা কণা, এই জিনিসটাই কিন্তু আলফা কণা। তাহলে আমরা তাহলে এখন কিন্তু এটা পড়ে আছে, এটা পড়ে আছে, মানে এই জিনিসটাই কি আলফা কণা। এটা তার লাগছিল এই পরীক্ষাটা করার জন্য সে আলফা কণাটা নিছিল। তো এখন নেক্সট সে কি নিছে, একটা স্বর্ণের পর্দা, একটা মানে সরি একটা জিঙ্ক সালফেটের পর্দা সে কিন্তু নিছিল। তো দেখো তাহলে একটা কি নিছে, জিঙ্ক সালফেটের পর্দা, এরপরে নিছে একটা স্বর্ণের পাত। এখন অনেক অনেক সময় বিভিন্ন এমসিকিউতে আসে যে এই যে স্বর্ণের পাত আছে, এই স্বর্ণের পাতের মধ্যে স্বর্ণের পাতের পুরুত্বটা কত, এটা কিন্তু অনেক সময় আবার আসে যে এই স্বর্ণের পাতের পুরুত্ব। তো আমাকে যদি স্বর্ণের পাতের পুরুত্ব যদি বলে তাহলে মনে রাখবা 0.0004 সেন্টিমিটার। এটা কিন্তু এভাবে একটু মনে রাখবা। হ্যাঁ, এটা কিন্তু তোমার কাছে এটা মনে রাখবো, মানে 0.0004 সেন্টিমিটার। এটা কিভাবে মনে রাখবা দেখো, আমি বলে দিই ফাইজলিমিটা। এটা কিন্তু জাস্ট একটা ফাইজলিমি। তোমরা এখানে আছে কয়টা 4, এই 4 মানে জিরোর পরে 4 শূন্য, এভাবে মনে রেখে দিতে পারো। আর কি হবে সেন্টিমিটার। এটা কি তোমার কাছে স্বর্ণের পাত, পাতের যে পুরুত্বটা ছিল, এই পয়েন্টে যে স্বর্ণের পাতটা নিয়েছিল, এই স্বর্ণের পাতটার পুরুত্ব ছিল তার এত সেন্টিমিটারের, খুব পাতলা একটা পাত নিয়েছে, যেটা আমরা ওইভাবে কিন্তু আমরা শনাক্ত করতে পারবো না, আমরা কিন্তু ভাবে দেখতে পারবো না। এটা হচ্ছে কথা ছিল। তো দেখো এখন আশা করি এতটুকু বোঝা গেছে যে সে কি কি নিছিল তার করার জন্য। যদি তোমরা যদি কেউ যদি আমাদের সাথে যদি যারা যুক্ত থাকবা, তারা যদি এখন যারা যুক্ত আছো তারা কিন্তু অবশ্যই বলবা যদি বোঝো, আর না বুঝলেও কিন্তু বলবা, তাইলে কিন্তু আমার জবাব দিতে সুবিধা হবে। আর যদি তোমরা যদি না বলো তাহলে কিন্তু আসলে আমি বুঝতে পারবো না যে কোন পয়েন্ট থেকে তুমি বোঝো নাই বা কোন পয়েন্ট থেকে তুমি বুঝছো। আমি তোমরা যদি কেউ কমেন্ট করো তাহলে আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে কথা। তো আমরা এখন একটু কাজ করব। এটা গেল হিসাবটা কি গেল, যে আলফা কণা রাদারফোর্ড পরীক্ষার জন্য সে কি কি উপকরণ নিছিল, সে এই উপকরণগুলো কিন্তু সে নিছিল, নিয়ে সে এইভাবে সাজাইছে। দেখো এই জিনিসটা কিন্তু জিঙ্ক সালফেটের পর্দা, এই যে পুরাটা পুরাটা এটা কিন্তু কি জিঙ্ক সালফেটের একটা পর্দা। তো দেখো আমি এটা একটু মুছে দিলাম। এই গেল যে এই পুরোটা আছে তোমার কাছে একটা পর্দা, এই পর্দাটা থেকে এটা কিসের, জিঙ্ক সালফেটের। মাঝখানে এই যে জিনিসটা, এই যে এখানে কিন্তু ইলেকট্রন, এগুলো কি, এগুলো কিন্তু ইলেকট্রন আমি নির্দেশ করছি। আর এটা কিন্তু পজিটিভ চার্জ দিয়ে দিচ্ছি, সেটা প্রোটন, সেটা বলছে রাদারফোর্ড, কিভাবে বলছে সেটাও আমি বলতেছি। আর এই জিনিসগুলো কিন্তু সব আলফা কণা, এই জিনিসগুলো সব আলফা কণা আসছে। তো যাই হোক আমি দেখো এই যে পর্দাটা সে দিয়ে সে কিভাবে কাজগুলা করছে। দেখো এখানে তার কাছে ছিল একটা আলফা কণা, আমি এইটাকে আমি আমার মতো করে একটু আঁকি। এই হচ্ছে দেখো, এটা হচ্ছে কি তোমার কাছে একটা পর্দা। তো পর্দা যদি থাকে এবং এখানে যদি আমি যদি স্বর্ণের পাত যদি দেই এবং এখান থেকে যদি আমি আলফা কণাটা যদি ফালাই, এই পয়েন্ট থেকে যদি আমি আলফা কণা ফালাই, তাহলে আলফা কণাগুলো কিন্তু কি করে ভেদ করে চলে যায়। কিন্তু মাঝখানে এখানে শক্ত কোনো কিছু একটা আছে, যার কারণে এটা যদি এখানে যদি বাড়ি খায় তাহলে এই আলফা কণার দিক পরিবর্তন হয়। তুমি দেখতে পাচ্ছ এই পয়েন্টে, এই পয়েন্টে কিন্তু যেই যেই কণাগুলো মারছে এই কণাগুলো কিন্তু সোজা গেছে, দেখো তাকাইয়া তুমি কিন্তু দেখতে পারতেছো এখানের এই আলফা কণা থেকে যে রশ্মিগুলো গেছে, এই রশ্মিগুলো কিন্তু সোজা গেছে, সোজা। খেয়াল করো যে রশ্মিগুলো গেছে, এই রশ্মিগুলো কি গেছে, সোজা গেছে। কিন্তু যখনই একটা রশ্মি এই পয়েন্টে আঘাত করছে, এই পয়েন্টটার নামই হচ্ছে নিউক্লিয়াস, এই পয়েন্টটার নামই হচ্ছে নিউক্লিয়াস। তো যখনই এই পয়েন্টকে আঘাত করছে তখনই কিন্তু তার দিকের পরিবর্তন হয়ে গেছে, দেখো দিকের পরিবর্তন হয়ে গেছে। এভাবে যদি আমরা প্রায় 20,000 কণিকা যদি আমরা মারি, তাহলে এই 20,000 কণিকা থেকে একটা অথবা দুইটা কণিকা পিছনে ফিরে আসে। 20,000 কণিকা থেকে একটা অথবা দুইটা কণিকা কি করে পিছনের দিকে চলে আসে। তো দেখো এখন কেন চলে আসে এটারও একটা বিস্তারিত ব্যাখ্যা আছে যে কেন চলে আসে। তো আমি যদি একটু ফলো করি তাহলে দেখতে পারবা
ওকে দেখো, তাহলে আমরা কি বলতেছি, আমরা যদি 20,000 কণিকা মারি তাহলে একটা অথবা দুইটা কণিকা তার দিক পরিবর্তন করে। তুমি একটা কথা চিন্তা করো ভাইয়া, একটা জায়গা থেকে 20,000 লোক যাইতেছে, একটা বা দুইটা লোক যাইতে পারে না, তাহলে ওই জায়গাটার ম্যাক্সিমাম স্থানই কিন্তু ফাঁকা। ফলো করবা, ম্যাক্সিমাম স্থানটাই কি ফাঁকা, যার কারণে পরমাণুর অধিকাংশ স্থানে কি ফাঁকা। ঠিক আছে, অধিকাংশ স্থানই ফাঁকা। তো একটা বা দুইটা যেহেতু যাইতে পারে নাই কণিকা, তারা পিছনে ফিরে আইছে, তাহলে যার সাথে ধাক্কা খাইয়ে পিছনের দিকে ফিরে আইছে ওই জিনিসটা অবশ্যই শক্তিশালী কোনো কিছু একটা, এছাড়া কিন্তু ধাক্কা খাইয়ে আসলে পিছনে ফিরে আসতে পারতো না। তো পিছনে ফিরে আসছে কেন? কারণ ওইখানে শক্তিশালী কোনো কিছু একটা আছে, ওইটার নামই দিছে নিউক্লিয়াস। মনে থাকবে, ওইটার নামই কি দিছে? নিউক্লিয়াস, বিজ্ঞানী রাদারফোর্ড। তাহলে দেখো, তুমি যদি একটু ফলো করো তাহলে এই যে পয়েন্টগুলা, তাহলে আমরা এখান থেকে কি পাইলাম, যে এই তথ্যগুলো আমরা দেখলাম যে আলফা কণাগুলো গেছে এবং আলফা কণাটা কিন্তু ধনাত্মক, এটাও একটা জিনিস ফলো করবা। আলফা কণাটা কি ধনাত্মক, যেহেতু আলফা কণা ধনাত্মক সেহেতু এই যে নিউক্লিয়াসে অবশ্যই ধনাত্মক কিছু একটা আছে, এই জন্যই কিন্তু ধাক্কা খাইয়ে ফিরে আইছে, তা নাহলে কিন্তু ফিরে আসতো না। নিউক্লিয়াসটা কি ধনাত্মক, অবশ্যই কিছু একটা আছে যার কারণে ধাক্কা খাইয়ে ফিরে আইছে, তাহলে নিউক্লিয়াসটা অবশ্যই কি ধনাত্মক। যেহেতু আমরা জানি একটা পরমাণুর তিনটা কণিকা, একটা পরমাণুর কণিকাগুলো কয়টা? তিনটা কণিকা। এখানে হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ইলেকট্রনের চার্জ ঋণাত্মক, সেটা অনেক আগে থমসন বইলে গেছে। থমসন কিন্তু ইলেকট্রনের আবিষ্কার করছে। ঠিক আছে, তো আমাদের কি কি, এই যে ইলেকট্রন আবিষ্কার করছে একজনে, প্রোটন আবিষ্কার করছে একজনে, নিউটন আবিষ্কার করছে একজনে। তো কে কি কিভাবে আবিষ্কার করছে সেটা আমি বলবো। ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক এবং প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক, আর নিউটন কিন্তু চার্জ নিরপেক্ষ। তো আমি শূন্য লিখে দিলাম যে তার কোনো চার্জ নাই। তো এখানে ইলেকট্রনটা কে আবিষ্কার করছে, এটার জন্য তোমরা কিন্তু একটা কথা মনে রাখবা যে ইলেকট্রন আবিষ্কারক কিন্তু রাদারফোর্ড, ইলেকট্রন আবিষ্কারক জে থমসন, এবং প্রোটন আবিষ্কার করছে কিন্তু রাদারফোর্ড। আর যে নিউটন, এই নিউটনের আবিষ্কারক কিন্তু এখানে হচ্ছে চ্যাডউইক। নিউটনের আবিষ্কারক চ্যাডউইক, এটা একটু মনে রাখতে হবে, এটা কিন্তু নিউটনের আবিষ্কারক। ঠিক আছে, এটা একটু খেয়াল করবা। তো একটার একটা ছন্দ আছে, ইট পরে নিচে, তো এরকমের একটা ছন্দ দিয়েও আমরা লিখতে পারি, ইট পরে নিচে। তো দেখো আমি কি বলছি, ইট, তো ইটে আমরা বলতে পারি যে ইলেকট্রন, ইলেকট্রন মানে ট মানে থমসন, টমসন এরকমের একটা কথা হয়, এটা কি থমসন। এরপর হচ্ছে তোমার কাছে দেখো থমসন, পথে হচ্ছে প্রোটন, আর রথে হচ্ছে রাদারফোর্ড। হ্যাঁ, রাদারফোর্ড এটাকে আমরা বলতে পারি। আর নথে হচ্ছে নিউটন, সতে হচ্ছে চ্যাডউইক, এটা কিন্তু আমরা বলতে পারি। তো একটা ছন্দ আছে, তোমরা যদি লাগে ছন্দটা দিয়ে মনে রাখতে পারো, অথবা এটা একদম ইজি ব্যাপার। তুমি কি, ইলেকট্রনের আবিষ্কার করছে থমসন, কিসের মাধ্যমে? প্লাম পুডিং মডেল। রাদারফোর্ড তার আলফা কণার বিস্ফোরণ পরীক্ষা দিয়ে সে নির্ণয় করছে হচ্ছে গিয়া প্রোটন, এবং নিউটন আবিষ্কার করছে চ্যাডউইক, সে কিসের আসছে, চ্যাডউইক নিউটন আবিষ্কার করছে। জাস্ট এতটুকুই মনে রাখো। তো দেখো, আশা করি এতটুকু বোঝা গেছে। তোমরা যারা যুক্ত আছো তারা একটু বলে দিও যে ঠিক আছে, বুঝতে পারছো। তো দেখো, এখন এই গেল হিসাবটা তোমার কাছে, এই মূলত তার পরীক্ষার হিসাবটা গেল। এখন সে যে এই যে নিউক্লিয়াসটা যে আবিষ্কার করছে এই পরীক্ষাটার মাধ্যমে, এবং সে নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে প্রোটন এবং নিউট্রন, এটাও একটু মনে রাখবা। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন এবং নিউট্রন। এই কথাটাও কিন্তু রাদারফোর্ডই বলছে। তো রাদারফোর্ডই বলছে, এবং প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক এবং নিউট্রনের চার্জ নিরপেক্ষ। তো দেখো ভাইয়া, প্রোটন চার্জ ধনাত্মক বুঝলো কিভাবে? এটা হচ্ছে কথা, যে রাদারফোর্ড যে বলছে প্রোটনের চার্জ ধনাত্মক, তার মানে চার্জ ধনাত্মক, মামুর বাড়ির আবদার পাইছো নাকি? এরকম কিন্তু না। সে কিভাবে বুঝছে প্রোটনের চার্জ ধনাত্মক? এটার জন্য তুমি দেখো, আচ্ছা এখান থেকে আমরা আলফা কণা মারছি, কি মারছি? আলফা কণা। আলফা কণা যেহেতু মারছি, আলফা কণা তো পজিটিভ, তাহলে পজিটিভ একটা জিনিসকে যদি ধাক্কা দিয়ে সরাইয়ে দেয় তাহলে অবশ্যই সেখানে পজিটিভ কিছু আছে, এছাড়া কিন্তু ধাক্কা দিয়ে সরাইতে পারতো না। ঠিক আছে, তাহলে পজিটিভ একটা জিনিসকে যেহেতু ধাক্কা দিয়ে সরাই দেয়, তাহলে অবশ্যই কি পজিটিভ একটা জিনিস আছে, কারণ সমজাতীয় ধর্ম বলতে একটা কথা আছে। নেগেটিভ থাকলে কিন্তু সরাই দিত না, কাছে ধরে বসতো। এ কারণে পজিটিভই ওইখানে কিছু একটা আছে। এ কারণেই সে বুঝছে যে প্রোটনটা কি পজিটিভ, আর নিউট্রনটা কি চার্জ নিরপেক্ষ, তার কোনো চার্জ নাই। যেহেতু একটা পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ হয়, তাহলে যেহেতু একটা পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ হইলে তাহলে যতগুলা নেগেটিভ আছে ততগুলাই কি আছে? পজিটিভ আছে।
যেহেতু থমসন বইলে গেছিল ইলেকট্রন কি নেগেটিভ, তাহলে পজিটিভ অবশ্যই আছে, সেই পজিটিভ জিনিসটা কি প্রোটন, প্রোটন জিনিসটা পজিটিভ, এটা একটু মাথায় রাখতে হবে। এই গেল হিসাবটা, এই কথাগুলোই কিন্তু তোমাদের রাদারফোর্ড বলছে। এই বইয়ের ভিতরে কিন্তু বাবাজি একটা সব আছে, সব। তো আমরা কিন্তু এটা থেকেই কিন্তু তোমাদের আলোচনাটা করছি, তো এই বইটা তোমরা একটু ফলো করবা। এরপর হচ্ছে এই যে আর মানে ইলেকট্রনের ভর, আলফা কণার ভর ইলেকট্রনের ভরের চেয়ে কত গুণ বেশি, এই সব এমসিকিউ ভিত্তিক টপিক গুলো দেখবা। এবং যদি কোনো এমসিকিউ বুঝতে না পারো তাহলে আমার কাছে যোগাযোগ করবা, আশা করি তোমাদের বুঝাই দিব। এখন দেখো এই পয়েন্ট থেকে রাদারফোর্ডের এই গেল হিসাবটা, মানে সে নিউক্লিয়াস আবিষ্কার, কিন্তু তার মডেলটার দিকে যদি তুমি একটু তাকাও, এই মডেলটা পরবর্তী পার্ট কত 2.1.2, এই মডেলটার দিকে তোমাকে একটু তাকাইতে হবে। তো দেখি এখানে এই মডেলটা কি আছে, সে মডেলটা কি কিভাবে বলছে। তো দেখো এই মডেলটা ফার্স্ট অফ অল সে একটা কথা বলছিল, রাদারফোর্ডের পরমাণুর মডেল। তো এখানে কিন্তু সে আচ্ছা আমরা 9-10 কিন্তু অলরেডি পড়ছি, হ্যাঁ নবম দশম শ্রেণীতে কিন্তু এগুলো পড়ছি, ওইখান থেকে তোমরা একটা আইডিয়া নেবা। আচ্ছা দেখো পরমাণুর একটা কি আছে, কেন্দ্র আছে। তো কেন্দ্রটা কিন্তু এই, আমি এখানে এটা থেকে আমি এখানে সুন্দর করে একটা জিনিস আঁকি, এই হচ্ছে একটা পরমাণু, পরমাণুর একটা কি আছে, কেন্দ্র আছে। এই কেন্দ্রের নাম কি দিয়েছে ভাইয়া, নিউক্লিয়াস। কেন্দ্রের নাম কি দিয়েছে, নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, প্রোটন এবং নিউট্রন থাকে, আর বাইরে কি থাকে, ইলেকট্রন থাকে। বাইরে থাকে কিন্তু কি ইলেকট্রন, এটা কিন্তু বাইরে থাকে, এটা একটু ফলো করবা। তাহলে সে এক নাম্বার কথা কি বলছিল, যে পরমাণুর একটা কেন্দ্র আছে, কেন্দ্রের নাম কি নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, প্রোটন আর নিউট্রন, বাইরে কি থাকে, ইলেকট্রন থাকে, এই কথাটা বলছিল। এবং সে বলছিল প্রোটনের চার্জ কি ধনাত্মক, ইলেকট্রনের চার্জ কি ঋণাত্মক, এটা একটু ফলো করবা। এবার দেখো 2 নাম্বার কথা তোমরা মনে রাখতে পারো, যে এই পরমাণুর যে আর হচ্ছে তোমার কাছে এই পরমাণুর যে ভর আছে, মূলত নিউক্লিয়াসটা কিন্তু অত্যন্ত ক্ষুদ্র। তাহলে আমরা এটা বলতে পারি যে নিউক্লিয়াস কি ক্ষুদ্র, নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র, এবং পরমাণুর যত ভর আছে এই টোটাল ভর কিন্তু এই নিউক্লিয়াসে পুঞ্জীভূত থাকে, এটা একটু মনে রাখবা। ঠিক আছে, নিউক্লিয়াসে কি থাকে, পুঞ্জীভূত থাকে, মানে পরমাণুর যত ভর আমরা কিন্তু নিউক্লিয়াসের ভরটাকে হিসাব করি, মানে প্রোটন আর নিউট্রন সংখ্যার ভরটাকেই কিন্তু আমরা পারমাণবিক ভর হিসেবে নেই। তাহলে দেখো মানে পারমাণবিক ভর হিসেবে আমরা কি নিউক্লিয়াসের ভরটাকেই কিন্তু আমরা নেই, এটা একটু ফলো করবো। আমরা ইলেকট্রনের ভরকে কিন্তু আমরা নেই না। তাহলে দেখো, তাহলে নিউক্লিয়াসটা কি অত্যন্ত কি ক্ষুদ্র, ক্ষুদ্র থাকা সত্ত্বেও কিন্তু তার ভর বেশি, মানে টোটাল ভরটা পরমাণুর ভরটা কিন্তু নিউক্লিয়াসের মধ্যে থাকে। এটা কিন্তু 9-10 ফিজিক্স একটা ম্যাথ ছিল, যদি 1 চা চামচ নিউক্লিয়াসকে আমরা একটা জায়গায় নিয়ে আসি তাহলে কতটুকু ভর হবে, এটা কিন্তু একটা সূত্র আমাদের ছিল। তো দেখো আমি কি বলতেছি, যে তাহলে নিউক্লিয়াসটা কি অত্যন্ত ক্ষুদ্র, এবং পরমাণুর সমস্ত ভর কোথায় থাকে, নিউক্লিয়াসের মধ্যেই কিন্তু পুঞ্জীভূত থাকে। তো দেখো এর পরবর্তীতে তার কথাগুলো ছিল এভাবে, যে আমরা এটা সকলেই জানি মূলত, যে রাদারফোর্ডের যে মডেলটা, এই মডেলটা সৌর মডেল নামে পরিচিত, আমরা কিন্তু সকলে জানি। যে এখানে যদি আমরা সূর্যকে যদি কল্পনা করি, আমরা এটাকে যদি সূর্য কল্পনা করি, তাহলে এই যে কক্ষপথ গুলা থাকে, এই সে কিন্তু এভাবে কিছু কথা বলছিল, যে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেভাবে গ্রহগুলা ঘুরে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলা সেভাবে ঘুরতে থাকে, এই কথাগুলো সে বলছিল। ঠিক আছে, তার মানে সে কি বলছিল, যে গ্রহ, গ্রহ কারা, যেরকমের পৃথিবী, গ্রহ কারা যেরকমের কি পৃথিবী, ফলো করবা। সে বলছে এভাবে, যে এই গ্রহগুলো যেভাবে ঘোরে, এটা মনে করো পৃথিবী, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে এভাবে ঘুরতে থাকবে নাকি, সূর্যকে কেন্দ্র করে কি করবে, এভাবে ঘুরতে থাকবে। তাহলে এই গ্রহ হচ্ছে পৃথিবী। ঠিক বলছে, যে ইলেকট্রনও নিউক্লিয়াসকে কেন্দ্র করে ওভাবে ঘুরতে থাকে, এই কথাটা সে কিন্তু বলছে। তো তার মানে গ্রহ হিসেবে পৃথিবী, পৃথিবীর সাথে সে তুলনা করছে কাকে, ইলেকট্রনকে, এটা মনে রাখবা। এবং হচ্ছে যে গ্রহে আমরা যে সূর্য, সূর্যকে তুলনা করছে সে কার সাথে, প্রোটনের, সরি হ্যাঁ প্রোটন নিউট্রন মানে নিউক্লিয়াসের সাথে, অ্যাটলিস্ট এটা মনে রাখবা, কার সাথে, নিউক্লিয়াসের সাথে। এইটা কিন্তু একটু পয়েন্টটা কিন্তু মনে রাখো, এটা কিন্তু পয়েন্ট, ঠিক আছে, হ্যাঁ এই পয়েন্ট একটু মাথায় রাখো। সে এই কথাটা কিন্তু কে, রাদারফোর্ড বলছিল। তো এই ছিল তার মডেল। হ্যাঁ এই মডেলটা কিন্তু রাদারফোর্ড দিছিল কত সালে, 1911 সালে, এটা একটু ফলো করবা। আচ্ছা এর পরবর্তীতে রাদারফোর্ড কি করছিল, দেখো এর পরবর্তীতে রাদারফোর্ডের এই যে মডেলগুলো দিছিল, মডেলের মধ্যে কিন্তু কিছু ভুল ছিল, এই ভুলগুলো সে সংশোধন করছে।
তো ভুলগুলো সংশোধন করছে কিন্তু বোর, ভুলগুলো কিন্তু বোর সংশোধন করছে। তাহলে যাই হোক, এখন ভুলগুলো কি ছিল আমি একটু ভুলগুলো বলি। রাদারফোর্ডের যে ভুল ছিল, এই ভুলগুলা এক নম্বরে তোমাদের এই পয়েন্ট আকারে কিন্তু এখানে বইয়ের ভিতর দেওয়া আছে বাবাজি, দয়া করে বই দেখবা। হ্যাঁ, বই দেখবা। অনেকে আছে যে, অনেক টিচার আছে যে না একদম মুখস্থ পড়ায়, মানে পার্ট বাই পার্ট মুখস্থ। আসলে ওইভাবে আমি হচ্ছে মুখস্থ করাইলে হয় কি, যে মুখস্থ এই গুণগত রসায়নে 2 দিন 3 দিন ক্লাস করে পুরো অধ্যায় শেষ করে দেওয়া যায়। কিন্তু প্রবলেমটা হচ্ছে এই বাচ্চার প্রবলেম হয়। কিভাবে প্রবলেম হয়, ওরে আমি কি পড়াইছি ও বাসায় যেই বুঝবে, দেখ জানবে না যে আমি কি পড়াইছি, আর ও যাই খুঁজে মানে খুঁজবেও না যে কি পড়াইছি। আমরা যদি বইটা নিয়ে পড়াই তাহলে কিন্তু আমাদের কি পড়ছে, আমি কি পড়াইছি, ও কি পড়ছে এবং ও কি বুঝছে, পুরো পাঠটাই কিন্তু বইয়ের ভিতর সাজানো আছে। সুতরাং বাসায় যদি সে বইটা দেখে তাহলে কিন্তু তার হয়ে যাবে। কারণ আমি তারে মুখস্থ পড়াইলাম, আমি তো আর ওর বাসায় নাই, তাহলে ও কিভাবে বুঝবে যে আমি ওরে কোন জায়গা দিয়ে পড়াইছি। অনেক বাচ্চারা সেরকম অনেক প্রবলেমে পড়ে। তো অনলাইন ক্লাসটা কিন্তু অনেক প্রবলেমের মধ্যে থাকে। মানে অনলাইন ক্লাস ভালো, বাট মনোযোগ রক্ষা করা কঠিন। আবার কোন জায়গা থেকে টিচারে পড়াইছে এটা বোঝাও কঠিন। তো এই কারণে আমি বলবো, যদি তোমরা অনলাইনে যদি ভালো বোঝো তাহলে তোমরা অনলাইনে থাকো, আর যদি না বোঝো তাহলে বাবারা টিচারদের শরণাপন্ন হও, তাদের সামনাসামনি আইসা প্রবলেম গুলো সলভ করো। এটা হচ্ছে কথা। এবং বই নিয়ে বাবা বসবা। তুমি এত হাফেজ হয়ে যাও না যে তুমি মুখে মুখে বলবা আর তুমি সবকিছু জানিয়ে নেবা, আর অনলাইন ক্লাসটা শুয়ে শুয়া তুমি বিছানায় শুয়ে শুয়ে করবা, তাইলে বাবা বিশ্বাস করো মানে সর্বোচ্চ বাস তুমি খাবা। এটা হচ্ছে আমার পয়েন্ট কথা। তো দেখো আমি কি বলছি, এই যে সীমাবদ্ধতাটা আমার কাছে আছে, দয়া করে এই সীমাবদ্ধতাটা আজকে বাসায় বসে পড়বা আমি যেভাবে পড়াইছি। তো এখানে ফার্স্ট অফ অল বলছে যে, যেহেতু প্রথম কথাটাই কিন্তু এভাবে বলছিল যে, আমরা কি বলছিলাম, রাদারফোর্ড কার সাথে, পৃথিবীর সাথে তুলনা করছিল কাকে, ইলেকট্রনকে। কিন্তু দেখো বাবা, পৃথিবী তো চার্জ নিরপেক্ষ, পৃথিবী কি চার্জ নিরপেক্ষ, কিন্তু ইলেকট্রন তো নেগেটিভ চার্জ। একটা নিরপেক্ষ একটা জিনিসের সাথে নেগেটিভ চার্জের তুলনা করা তার ঠিক হয় না, এই কথাটা সে বলছিল, এটা তার ঠিক হয় না। সেকেন্ড কথা, সে যে কথাগুলো বলছে যে ইলেকট্রন গুলো এভাবে ঘুরতে থাকে, কিন্তু ম্যাক্সওয়েল একটা কথা বইলা গেছে। ম্যাক্সওয়েল কথাটা বলছে, যদি কোনো কণা যদি অনবরত ঘুরতে থাকে তাহলে সে শক্তি হারাবে। তাহলে এর তথ্য মতে যদি কণাগুলো যদি এভাবে যদি ঘুরতে থাকে তাহলে সেও তো শক্তি হারাবে। তাই শক্তি হারালে একসময় সে কেন্দ্রে এসে পড়বে। তো একটা ইলেকট্রন যদি কেন্দ্রে চলে আসে, তো কেন্দ্রে চার্জ তো নেগেটিভ। সে যদি কেন্দ্রে চলে আসে, কেন্দ্রে আছে কি পজিটিভ। নেগেটিভ চার্জটাকে যদি পজিটিভ চার্জটা পায় তাহলে কি আর ছাড়ার কোনো কায়দা আছে? কোনোভাবেই ছাড়বো না। তাহলে কি করব, একদম আটকায় ধরে বইব। এ কারণে এই নেগেটিভ চার্জটাকে কোনোভাবেই নিউক্লিয়াসের মধ্যে চলে আসতে পারে না। কিন্তু রাদারফোর্ড যে বলছে ঘোরে, এই ঘোরার সে কিন্তু সঠিক ব্যাখ্যা দিতে পারে না, যে তাইলে আর ম্যাক্সওয়েল বলছে যে ঘুরলে কেন্দ্রে চলে আসবে, তা সে তো বলতে পারে না যে কেন্দ্রে আসবে না, এটা কেন আসবে না সে কথাও কিন্তু সে বলতে পারে। তো এই জায়গায় কিন্তু তার পয়েন্টে ভুল আছে। এবং তুমি দেখো, রাদারফোর্ড কথাটা বলছিল যে যে ইলেকট্রন গুলো ঘুরবে, ইলেকট্রন গুলো কি করবে, ঘুরবে। কিন্তু এই যে ঘুরবে, ঘোরার জন্য কিছু তো শক্তি স্তর লাগবে। এই শক্তি স্তর সম্পর্কে কোনো কথা রাদারফোর্ড বলতে পারে নাই, যে নির্দিষ্ট শক্তি স্তরে ঘুরবে, কিন্তু এই শক্তি স্তর কথা বলতে পারে নাই। এবং এই যে যেভাবে ঘুরবে, তো দেখো বাবা, তুমি যে কোনো জিনিসকে যদি ঘোরাও, এভাবে যদি ঘোরাও, তাহলে ঘোরার জন্য তোমার কাছে অবশ্যই একটা মানে কি বৃত্ত হবে, বৃত্তাকার পথে ঘুরবে, অথবা উপবৃত্তাকার পথে ঘুরবে, কিছু তো একটা হবে নাকি উপবৃত্তাকার। কিন্তু রাদারফোর্ড কি এরকমের কোনো কথা বলছে? অবশ্যই বলে না। তো এটাও তো তার একটা বলছিল, মানে কি সে বলতে পারে না। আবার তুমি দেখো পরমাণুর যে বর্ণালী যে কথাটা আছে, বর্ণালী, এই বর্ণালী কথাটাও কিন্তু রাদারফোর্ড আদৌ কিছু আলোচনা করে নাই বর্ণালী সম্পর্কে, যে আসলে ইলেকট্রন ভাপান্তরের যে একটা কথা, সেটাও কিন্তু সে বলতে পারে না। মানে ইলেকট্রন কি যেখানে আছে ওইখানেই থাকবে, কি ঘুমাই থাকবে, কি রেস্টে থাকবে, না আবার হাতে সেলাইন লিয়ে হাসপাতালে ভর্তি থাকবে, এই কথাও কিন্তু সে বলে নাই। যে আদৌ কি ইলেকট্রন কোন জায়গায় থাকবে, সে একটা পয়েন্টে থাকবে, না সে লাফালাফি করবে, না সে একটু দুষ্টাম ফেজলাম করবে, এগুলো কিন্তু সে বলে নাই। এই যে পয়েন্টগুলো সে বলে নাই, এই পয়েন্টগুলাই আবার ঠিক করে কে দিছে, নিলস বোর দিছে। কত সালে? 1913 সালে। তো আমরা পরবর্তী ক্লাসের, আজকে এই পর্যন্তই কিন্তু তোমাদের ক্লাসটা থাকবে। আর পরবর্তী ক্লাসে কিন্তু আমরা দেখব যে আসলে এই যে রাদারফোর্ডের যে কথাটা বলছিল, যে ইলেকট্রন কি ঘুমাই থাকবে, না ইলেকট্রন লাফালাফি করবে, এবং লাফালাফি করতে গেলে সে কত বেগে লাফাইবে, নিচ থেকে উপরে করতে গেলে তার কত শক্তি লাগবে, এবং সে ঘোরার সময় কত বেগে ঘুরবে, সে কোন কক্ষপথে ঘুরবে, কিভাবে ঘুরবে, কয়জন মিলামিশা ঘুরবে,
আমরা সবকিছু আলোচনা করব নেক্সট ক্লাসে বোর পরমাণুর মডেলে। ঠিক আছে, তো এই পর্যন্তই থাকবে তোমাদের আজকের। ধন্যবাদ সবাই। ক্লাসটা যদি কেউ পরে এসে থাকো তাহলে পরবর্তীতে করে নিও, এবং আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু এটা প্লে লিস্ট আকারে থাকবে, তোমরা যে কোনো সময় প্রয়োজন হলে ওইখান থেকেও করতে পারবা। তো আজকে এই পর্যন্তই থাকবে। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।